ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি ছাড়াই আলাস্কায় শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক, আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের। চট্টগ্রামের বাকলিয়ায় একটি ঝুট গোডাউন ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 7 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে 16 লাখ টাকা ডাকাতি, জড়িত সন্দেহে এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। ডাকসু নির্বাচন ঘিরে ছোট সংগঠনগুলোর মাঝে চলছে জোট গঠনের দর কষাকষি, বড় সংগঠনগুলো ব্যস্ত প্যানেল নির্ধারণে। পদ্মায় পানি বেড়ে কুষ্টিয়ার দৌলতপুরের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 60,000 মানুষ, তলিয়েছে বেশিরভাগ ফসলি জমি। এবং প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে অ্যানফিল্ডে বোর্নমাউথকে হারালো লিভারপুল, 4-2 গোলের জয় দিয়ে বছর শুরু করল চ্যাম্পিয়নরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি শিকা আজিজ। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিনের ঐতিহাসিক আলাস্কা বৈঠক। শুক্রবার টানা 3 ঘণ্টা আলোচনা হলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছেন দুই নেতা। তবে জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসনে বৈঠক শেষে একটি গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প ও পুতিন। নীরব দাসের রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠকের জন্য শুক্রবার আলাস্কার সামরিক ঘাঁটি এলমেন্ডর্ফ রিচার্ডসনে বিশ্বের 2 ক্ষমতাধর নেতা, একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে আলাস্কায় পৌঁছান ট্রাম্প। এর আধ ঘন্টা পর সেখানে অবতরণ করেন পুতিনকে বহনকারী বিমান। মুখোমুখি হতেই ট্রাম্পকে প্রতিবেশী বলে সম্বোধন করেন পুতিন। লাল গালিচায় করমর্দন, সৌজন্য সাক্ষাৎ শেষে ছবি তোলেন দুই নেতা। এ সময় তাদের সম্মান জানিয়ে উড়ে যায় F-22 যুদ্ধ বিমান। সে সময় রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবে কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্ন এড়িয়ে যান পুতিন। এরপর দ্য বিস্টে পুতিনকে সঙ্গে নিয়ে বৈঠকের ভেন্যুতে পৌঁছান ট্রাম্প। দুই নেতার ক্লোজ ডোর বৈঠকটি চলে প্রায় 3 ঘণ্টা। সেখানে ট্রাম্পের সঙ্গে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়া ভিত্তিক বিশেষ দূত স্টিভ উইটকফ। পুতিনের সঙ্গে ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। পরে যৌথ সম্মেলনে পুতিন জানান, ইউক্রেনের যুদ্ধ বন্ধে ইতিবাচক আলোচনা হয়েছে, যেখানে রাশিয়ার স্বার্থকেও প্রাধান্য দিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধের মূল কারণগুলো নিরসনের বিষয়টিও মনে করিয়ে দেন পুতিন। শুভকামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। আশা করছি যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে। আলাস্কা বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কোনো চুক্তি না হলেও একটি চুক্তির পথ সুগম হয়েছে। দ্রুতই এ নিয়ে ফোনালাপের কথা জানান তিনি। আমি বিশ্বাস করি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। প্রকৃতপক্ষে কোনো চুক্তি ছাড়া চুক্তি অর্জন করা সম্ভব নয়, তবে ভবিষ্যতে আরো আলোচনার পথ উন্মোচন হয়েছে। আশা করছি যুদ্ধের ময়দানে সেনাদের আর জীবন দিতে হবে না। পুতিনও এটাই চাইছে। সংবাদ সম্মেলনে দুই নেতাকে নানা বিষয়ে প্রশ্ন করলেও সংবাদ কর্মীদের এড়িয়ে যান তারা। মঞ্চ ছাড়ার আগ মুহূর্তে পরবর্তী শান্তি আলোচনার জন্য ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট। এরপর সেখান থেকে শহীদ সোভিয়েত সেনাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আলাস্কা ছাড়েন পুতিন। পরে মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে জানান, ইউরোপের দেশগুলোকে নিয়ে রাশিয়ার সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি করার দায়িত্ব জেলেনস্কির। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে দেশের খবর। চট্টগ্রামের বাকলিয়ায় একটি ঝুটের গোডাউন ও প্লাস্টিক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 7 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল 8টার দিকে ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ঝুট কাপড় থাকার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুট গোডাউনে আগুন লাগার পর তা আশেপাশের দোকান ও বসতবাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। রাত 2টোর পর আগুনের তীব্রতা বাড়তে থাকে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্যবসায়ীদের দাবি, পুড়ে গেছে তাদের লাখ লাখ টাকার মালামাল। বিভিন্ন ধরনের জুটের গোডাউন,
প্লাস্টিক জুট, কাপড়ের জুট সব বিভিন্ন রকম রয়েছে। এগুলো যেহেতু জুটের গোডাউন এবং বিশাল আকার, সেখানে দাহ্যগ্রস্ত রয়েছে, সেগুলো হয়তো পানি উপরের দিকে যাচ্ছে কিন্তু নিচের পানি ঢুকতেছে না। এই হিসেবে একটু সময় নিচ্ছে। আমরা এখন ডেলফিন টাউনে আসছি, এটা কিছুক্ষণ পরে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণ, এগুলো আমরা যখন রিপোর্টিং ফেজে যাব, অপারেশন ফেজ শেষ করে, তখনই আমরা জানতে পারবো। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, কিভাবে আগুন লাগলো আর নেভাতে এত সময় লাগলো কেন? ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জেনেছেন কিনা? ইশিকা, যেমন বলছিলাম, গত রাত 1টা থেকে এখানে বাকলিয়া অ্যাক্সেস রোড আহাদ কনভেনশনের পাশে মোহাম্মদিয়া শাহ আমানত ট্রেডিং ও শাহ আমানত প্লাস্টিকে আগুনের সূত্রপাত ঘটেছে, কিন্তু কিভাবে সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রায় 7 থেকে 8 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করে এনেছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ডাম্পিং এর কাজ চলছে। আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে, এখনো পর্যন্ত ডাম্পিং এর কাজ করছে। দেখতে পাচ্ছেন এখনো ধোঁয়া, কালো ধোঁয়া যেন পুরো এলাকার জুড়ে অন্ধকার, এবং বিষাক্ত ধোঁয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেকের। তারপরেও কাজ করে যাচ্ছে সকলেই, এখনো পর্যন্ত চেষ্টা করছে আগুন নির্বাপনের। যেহেতু এখানে জুট মিল এবং প্লাস্টিকের বোতল কারখানা রয়েছে, সেগুলো একটু নিয়ন্ত্রণে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এখানে আরো একটি বিষয়, পূরবী পরিবহনের প্রায় 8টি গাড়ি এখানে ছিল, সেই 8টি গাড়ি জ্বলে গেছে, এটাই আমরা দেখতে পেয়েছি। সেই 8টি গাড়ি আগুনের এতটা ভয়াবহতা ছিল, যার কারণে এই 8টি গাড়ি বের করা কোনোভাবেই সম্ভব হয়নি। এখানে যারা স্থানীয়রা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা চেষ্টা করেছিল গাড়ি উদ্ধার করা, তবে গাড়ি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন। তবে এখানে আশেপাশে আরো কিছু বসত বাড়ি রয়েছে, যে বসত বাড়ির লোকজনের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে আগুনের ভয়াবহতার কারণে তারা কোনোভাবেই জিনিসপত্র নিয়ে বের হতে পারেনি। আগুন এই জুট মিল থেকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাদের বসত বাড়িতে লেগে যায়। তারা কোনো রকম যান নিয়ে বেরিয়ে গেছে, কোনো ধরনের মালামাল উদ্ধার করতে পারেনি, তাদেরও বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে এখানে জুট মিলের মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন জুট মিলে প্রায় 3 কোটি টাকার মালামাল এবং প্লাস্টিকের যে গোডাউন রয়েছিল, সেই গোডাউনে ছিল 1 থেকে 1.5 কোটি টাকার মালামাল। এই প্রায় 4.5 থেকে 5 কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে, একেবারে পুরো ছাই হয়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বাকলিয়া অ্যাক্সেস রোডের আগুনের সর্বশেষ আপডেট। ইশিকা। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বাকলিয়া ঝুট মিলে আগুনের ঘটনার বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে 16 লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় এই ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত 10টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে জানান। ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল, যার প্রায় পুরোটাই চুরি হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানান, চুরির সময় সিকিউরিটি গার্ড ছিল না। তবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। আমাকে 10টা 17 ফোন দিয়েছে একটা সিকিউরিটি, তখন আমি আসছি, আসার পরেই দেখতেছি আপনারা যেটা দেখতেছেন 16,00,000 টাকা ছিল। মানে 1500 টাকা আছে, 1420 টাকা আছে, আর নাই, সব নিয়ে গেছে। প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবেই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল, এই সুযোগে হয়তোবা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে। রাজধানীর বনানীতে অবৈধ ফ্রেন্ডস কমিউনিটি ক্লাবে অভিযান চালিয়ে 31 বোতল বিদেশি মদ ও 52 বোতল বিয়ার জব্দ করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর ফ্রেন্ডস কমিউনিটি ক্লাবে অভিযান চালায় বনানী থানা পুলিশ। পুলিশের দাবি, অভিযানকালে কোনো ব্যক্তির উপস্থিতি না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে জব্দ করা হয়েছে বেশ কিছু মাদকের আলামত। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। আমাদের সাব ইন্সপেক্টর সোর্সের মাধ্যমে সংবাদ পাই যে ফ্রেন্ডস ক্লাবে অবৈধভাবে কিছু মদ, কিছু বিয়ার সংরক্ষিত আছে। আর বিভিন্ন প্রকারের মদ আমরা 31 বোতল হলো মদ আমরা জব্দ করি, আর বিভিন্ন প্রকারের 52টি বিয়ার আমরা জব্দ করি। এই কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আর আমরা এখন আমাদের সাব ইন্সপেক্টর সিদ্দিক নিজেই বাদী হয়ে একটা মামলা আমরা প্রক্রিয়াধীন আছে। সিলেটে লুট হওয়া আনুমানিক 7,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শুক্রবার বিকেল 5:30টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় র্যাব 9 ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব পাথর উদ্ধার করা হয়। র্যাব জানায়, গেল 1 বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় জাফলং থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়। 6 বছর পর আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সম্ভাব্য স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। ছোট সংগঠনগুলোর মাঝে চলছে জোট গঠনের আলোচনা ও দর কষাকষি। বড় সংগঠনগুলোর কোনো ধরনের জোটে আসার সম্ভাবনা না থাকলেও প্যানেলে কাকে কোন পদে রাখা হবে তা নিয়ে চলছে হিসাব নিকেশ। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। ডাকসু নির্বাচনে তোড়জোড়ে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রায় 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া এখনও নির্বাচনে কেউ প্যানেল ঘোষণা করেনি। তবে শীর্ষ পদগুলোয় কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি প্রায় চূড়ান্ত করেছে ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা বর্তমানে প্যানেল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। এবারের ডাকসু নির্বাচন 8টি প্যানেলে হতে পারে, যার মধ্যে থাকছে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল। এর বাইরে ডাকসু ফর চেঞ্জ ও স্বতন্ত্র আরও 2টি প্যানেল হতে পারে। প্যানেলগুলোই শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত। তবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে এখন চলছে দর কষাকষি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থী বান্ধব প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। ঢাকা ইউনিভার্সিটিতে যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যেন শিক্ষার্থীদের প্রতিনিধি করে, তারাই হচ্ছে আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুতে বসার একটা অধিকার রাখে। প্রতি বছরই ডাকসু নির্বাচনটা হোক, প্রয়োজনে ক্যালেন্ডার ওয়াইজ বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে বা প্রয়োজনে এটা অন্তর্ভুক্ত করা যায় যে প্রতি বছর এই সময় তফসিল ঘোষণা করা হবে, এই সময় নির্বাচনটা হবে। এদিকে নির্বাচন বানচালের শঙ্কা করছেন কেউ কেউ। এমনটি হলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও দেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে থেকে এবং বিভিন্ন বলয় থেকে ডাকসু না হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। কেওয়াজ লাগে ডাকসু নির্বাচনটাকে বানচাল করা, এবং এই ধরনের প্রক্রিয়া তো চলমান থাকবে। কেউ নিজে ভয় পেয়ে ডাকসুকে বানচাল করা কিংবা ডাকসু পিছিয়ে দেওয়া কিংবা এই ধরনের কোনো প্রচেষ্টা যদি কেউ করে, আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সম্মিলিতভাবে তাদেরকে বয়কট করবে। তবে ডাকসু নির্বাচন কমিশনের প্রধান জানান, কোনো ধরনের ধোঁয়াশা নয়, সঠিক সময় হবে নির্বাচন। আমরা সেই ধরনের কোনো ধরনের ধোঁয়াশা আমাদের যারা এখানে আসছে তাদের ভিতর দেখিনি। আমরাও চাচ্ছি ডাকসু যেহেতু তাদেরই প্রত্যাশা, চমৎকার একটা পরিবেশ, এই ধরনের একটা সুযোগ সবসময় আর তৈরি হয় না। কোনো দিক থেকে কারো কোনো চাপ নাই, চাপমুক্ত একটা পরিবেশে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা চমৎকার একটা ডাকসু করতে পারবে, এটাই তো প্রত্যাশিত। সব ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল।
ফারাক্কার বিরূপ প্রভাবে পদ্মায় পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন 60,000-এর বেশি মানুষ। তলিয়ে গেছে প্রায় 1,000 হেক্টরের বেশি ফসলি জমি। উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে চরম সংকটের মধ্যে পড়েছেন এখানকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মার পানি এখনও বিপদসীমার 84 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান দাসের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। ঘরবাড়িতে উঠে গেছে পানি, তলিয়ে গেছে যাতায়াতের সড়কও। পানিবন্দী হয়ে পড়েছে 2 ইউনিয়নের প্রায় 60,000 মানুষ। দৈনন্দিন কাজ সারতে হচ্ছে ডিঙ্গি নৌকা দিয়ে। বন্ধ রয়েছে 21টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। পানি খালি বাড়তে আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। খুব কষ্টের মধ্যে আছি, উপরে উপরে মাছা দিয়ে আমরা আছি। সব ফসল সব তলায় গেছে, বুঝছেন। আমাদের চলাফেরা খুব কষ্ট হইতেছে, প্রত্যেকটা বাড়ি পানি। এই যে দেখেন, এই যে ডুঙ্গা বানায় বানায় চলতেছে। বিশুদ্ধ পানিগুলো এখন বর্তমান পাচ্ছি না, জলবদ্ধতা পানিগুলো আমাদেরকে সময়কালে প্রাণ করতে হচ্ছে। আকস্মিক এমন বন্যায় বিনষ্ট হয়েছে মাঠের ফসলও। প্রায় 1000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। আমরা বাড়ি ঘর সব তলায় গেছে এবং মরিচ তলায় গেছে, পাট তলায় গেছে। খুব কষ্টতে আমরা আছি। আমরা কোনো সাহায্য মাঝে আসেও নি, কোনো দেখেও না এখন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উজান থেকে আসা পানি প্রবাহ কমলেই পরিস্থিতি উন্নতি হবে। সম্প্রতি সময় অতি বৃষ্টিপাত, মৌসুমী বৃষ্টিপাত এবং উজানে আমাদের যে ভারতের থেকে যে বৃষ্টিপাতের জলবদ্ধতার কারণে, পানি ঢলের কারণে আমাদের পদ্মা নদীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার সহ প্রয়োজনীয় সব সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনো খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, পানি কমার বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? ইশিকা, আসলে এই গত কয়েকদিন হলো যমুনার পানি বৃদ্ধির হারটাও বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই মুহূর্তে বলছে যে আগামী 1 বা 2 দিন এর মধ্যে থেকে, আসলে 1-2 দিন পরে থেকে পানি কমতে শুরু করবে ফের। তবে তারা বলছেন যে এই 1-2 দিন যে পানি বাড়বে এর মধ্যেও কিন্তু যে যমুনার যে বিপদসীমা আছে সেই বিপদসীমার কাছাকাছি যেতে পারে অথবা অতিক্রমও কিন্তু করতে পারে। কারণ এই গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ এবং কাজীপুর 2টি পয়েন্ট আছে, 2টি পয়েন্টে কিন্তু 23 সেন্টিমিটার করে পানি বেড়েছে এবং এখন পর্যন্ত সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার এবং কাজীপুর যে পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু বিপদসীমার 76 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যেহেতু পানি বৃদ্ধির হারটা বেশি সেই হিসাবে কিন্তু আরো 1 বা 2 দিন পানি যেহেতু যমুনায় বাড়বে, সেক্ষেত্রে যে বিপদসীমার যে 43 সেন্টিমিটার নিচ দিয়ে আছে এখনো যমুনার পানি, এটা কিন্তু অতিক্রম করতে পারে অথবা কাছাকাছিও যেতে পারে। তবে এতে কিন্তু ইতোমধ্যে কিন্তু আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন আসলে চরাঞ্চলের যারা মানুষ আছেন, যমুনা পাড়ে মানুষ আছেন, তারা কিন্তু একটু আতঙ্কিত যে পানি বৃদ্ধির হারটা নিয়ে। তখন আমরা একটু কথা বলবো আসলে যে যমুনা অধ্যুষিত যমুনার চরে অবস্থিত কাওয়াকোলা, সেই কাওয়াকোলা গ্রামের সাবেক কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তনুর সঙ্গে যে আপনার এলাকার কি অবস্থা আছে এখন বলুন। আমার এলাকা অবস্থা, আমরা আশঙ্কার মধ্যে আছি, যেহেতু আমরা যমুনা নদীর মাঝখানে থাকি। এটা সবসময় আমরা ঝুঁকির মধ্যে আছি, যে কোনো মুহূর্তে আমাদের হয়তো ঝুঁকি আসতে পারে। এই জন্য আমরা আমার ইউনিয়নের দুর্যোগ কমিটি আমরা অ্যালার্ট আছি আর স্থানীয় কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি সবসময়। আশা করি যে ইনশাল্লাহ এই ঝুঁকি আমরা যেভাবে মোকাবেলা করব, যদি সরকার আমাদের সহযোগিতা করে।
ধন্যবাদ। আসলে এর বাইরে কিন্তু আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতেও কিন্তু যমুনার যে কিছু এলাকা আছে নিম্নাঞ্চল, যমুনা পার্শ্ববর্তী সেই সব নিম্নাঞ্চলে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে এবং কিছু মানুষ কিন্তু ইতোমধ্যে আমরা আজকে সকালে যে খোঁজটা পেয়েছি সেই খবর অনুযায়ী কিছু মানুষ কিন্তু ইতোমধ্যে পানিবন্দী হতে শুরু করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে হয়তো যেহেতু যে এলাকাগুলো পানি ঢুকতে শুরু করেছে আরো ১-২ দিন সে এলাকায় পানি ঢুকতে পারে। তবে তারা কিন্তু বারবারই বলছেন আতঙ্কিত হবার কিছু নেই, যেহেতু ১-২ দিনের মধ্যে পানি নেমে যাবে। তারপরে কিন্তু আবার এক দফায় একদম কমতে শুরু করবে। এরপরে কিন্তু আর তাদের পূর্বাভাস অনুযায়ী ভারী বন্যার কোনো সম্ভাবনা নেই বা পুনরায় আবার বন্যার পানি আসার কোনো সম্ভাবনা নেই। কৃষিকা এই ছিল আসলে যমুনার পানিবৃদ্ধির সর্বশেষ তথ্য। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল টানা বর্ষণে সিরাজগঞ্জে বেড়েছে পানি। আমরা সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। মিরপুরের শেওড়াপাড়ায় নিহত গৃহবধূকে আর ৪ সন্তানকে ফিরে পেয়েছে স্বজনরা বলে জানিয়েছেন নিহতের পিতা। আর মিরপুর মডেল থানার এসি মিজানুর রহমান বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। গেল বুধবার দিবাগত রাতে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় ফাহমিদা তাসিন নামে এক গৃহবধূর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় মামলা করেন নিহত কেয়ার পিতা। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় থানার সামনে মানববন্ধন করেন নিহতের স্বজনরা। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের কথা জানিয়ে স্বজনরা বলেন, পুলিশের সহযোগিতায় শ্বশুরবাড়ির কাছ থেকে কেয়ার ৪ সন্তানকে ফেরত পেয়েছেন তারা। এটা কেন হয়েছিল আমরা জানি না। একটা রহস্যজনক মৃত্যু, সেজন্য কিন্তু পুলিশ এগিয়ে যাবে। এটা খুন না আত্মহত্যা সেটা জাজমেন্ট হবে পরে। শেষ পর্যন্ত পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছেন, বাচ্চাদেরকে আমাদের জিম্মা দিয়েছেন। আর আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানায় মিরপুর মডেল থানা পুলিশ। আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে, আমরাও কাজ করছি। ফলাফল আমরা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে। মামলা তদন্তাধীন আছে এবং ডাক্তারি রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হন আরও 5 জন। শুক্রবার বিকেলে দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর মাঠে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মতিন ও আকবর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত জানান, ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক আবারও ছাত্র জনতার আন্দোলনে উত্তাল সার্বিয়া। টানা 3 দিন ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্ট ভুসিচের কাছে আগাম নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জয়া সরকারের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের নূর। দুর্নীতি ও স্বৈরাচারী শাসনের অভিযোগে সার্বিয়ান সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বুধবার উত্তরাঞ্চলের নোভি সাদ শহরে সরকার দলীয় সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সহিংসতায় প্রায় 80 জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে 27 পুলিশ কর্মকর্তা আহত হন। অন্তত 47 জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার নোভি সাদ শহরে ক্ষমতাসীন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির অফিসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। একই দিন দেশটির রাজধানী বেলগ্রেড প্রেসিডেন্টের অনুগত সমর্থক ও সরকার বিরোধীরা একে অপরের দিকে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়। এ সময় 5 পুলিশ কর্মকর্তা আহত হন। আটক করা হয় 5 জনকে। আন্দোলনকারীরা প্রেসিডেন্টের 13 বছর শাসনের অবসানের দাবি জানান। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে দেখা যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাদিচ ও বেলগ্রেডে পুলিশের ওপর আন্দোলনকারীদের হামলা চালানোর অভিযোগ তোলেন। দেশটিতে চলমান সংঘাতকে বিদেশি ষড়যন্ত্র বলে অভিহিত করেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। আন্দোলনকারীদের আগাম নির্বাচনের দাবিকে তিনি নাকচ করে দেন। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। এর আগে 2024 সালের নভেম্বরে নোভি সাদ রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল। নিউজ ডেস্ক,
দেশ টিভি। পাকিস্তান কাশ্মীর সহ উত্তর পশ্চিমাঞ্চলের একাধিক স্থানে 24 ঘন্টায় আকস্মিক বন্যায় প্রাণ গেছে অন্তত 200 জনের। অতিবৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব প্রাণহানি ঘটে। রয়টার্স জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাহাড়ি এলাকায় প্রাণ গেছে 150 জনের। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশত অবকাঠামো। এই সময় স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান আরও 5 উদ্ধারকর্মী। 21 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। এখন পর্যন্ত 60 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছেন 2 শতাধিক মানুষ। সাইদুর জামানের রিপোর্ট, জানাচ্ছেন আরবি তাফসার। পর্বতের দেশ কাশ্মীর, চারপাশে মনোরম দৃশ্য আর সবুজে মোড়া উপত্যকা, কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সেই সৌন্দর্য তছনছ। পানিতে ডুবে দিন দিন ভারী হচ্ছে লাশের মিছিল। বিশেষ করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জম্মু কাশ্মীরের 400টি গ্রাম। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষয়ক্ষতির চিহ্ন। 2 মিনিটের মধ্যে সবকিছু হয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার মেয়ে নিখোঁজ। দয়া করে আমার মেয়েকে নিরাপদে আমার কাছে নিয়ে আসুন। শুক্রবার সকাল থেকে আবারও শুরু হয় উদ্ধার কাজ। যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। উদ্ধার কাজের জন্য বানানো হয়েছে অস্থায়ী সেতু। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কমপক্ষে 60 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আমরা 100 জন আহতকে হাসপাতালে স্থানান্তর করেছি। উদ্ধার অভিযান চলছে। অনেক লোক এখনো নিখোঁজ থাকায় আমরা স্পষ্ট তথ্য দিতে পারছি না। হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীনগরের স্থানীয় আবহাওয়া অফিস কাশ্মীরের কয়েকটি অঞ্চল, বিশেষ করে কিশতওয়ারে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে বৈদ্যুতিক খুঁটি ও পুরানো গাছ থেকে যেন দূরে থাকে, কারণ কাদামাটির ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকি আছে এখনো। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউরোপে প্রতিনিয়ত বাড়ছে দাবানল। স্পেন, পর্তুগাল, তুরস্ক ও গ্রিসে ছড়িয়ে পড়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রাও লড়ছেন আগুন নিয়ন্ত্রণে। ফাতেমা তাসনিমের রিপোর্ট। বসতবাড়ি থেকে বনাঞ্চল, এভাবেই ছড়িয়ে যাচ্ছে দাবানল। দিনের পর দিন ইউরোপের দাবানল বেড়েই চলেছে। স্পেন, পর্তুগাল, তুর্কি থেকে গ্রিস, কোথাও থেমে নেই দাবানলের তাণ্ডব। শুক্রবার স্পেনের গ্যালিসিয়া ও এক্সট্রিমাদুরা অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করেন দমকল কর্মীরা। উত্তর পশ্চিমের জোমোরাও ও ওরেঞ্জ প্রদেশেও পরিস্থিতির নেই উন্নতি। তীব্র তাপপ্রবাহ উস্কে দিচ্ছে দাবানলকে। এবছর প্রায় 1.5 লাখ হেক্টর জমি পুড়ে ছাই হয়েছে। বিগত 20 বছরে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি স্পেন। ঝুঁকি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 9,500 মানুষকে। এদিকে পর্তুগালেও থেমে নেই দাবানলের প্রকোপ। আগুনের শিখা ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। ইউরোপীয় কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত 52,000 হেক্টর এলাকা পুড়েছে আগুনে। বিজ্ঞানীরা বলছেন ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও শুষ্ক আবহাওয়ার কারণে বাড়ছে ঝুঁকি। ট্রানকোসা অঞ্চলে অবস্থিত বেনভেন্টে দেখা যায় স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। পরে উদ্ধারকর্মীরা তাদের সরিয়ে নেয়। তুরস্কের দক্ষিণাঞ্চলে মেরসিন প্রদেশে বনাঞ্চল সহ দাবানল ছড়িয়েছে বসতবাড়িতে। পৌরসভা জানিয়েছে 6টি গ্রামের মধ্যে 2টি গ্রামের 70% পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ অব্যাহত রেখেছে। সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। গ্রিসের আমানিতেও বাড়ছে দাবানল। বিস্তৃত অঞ্চল জুড়ে গাছ ও বনভূমি পুড়তে দেখা যায়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।